আমি ছেলেবেলায় বীরভূমের একটা গ্রামের স্কুলে পড়তাম। সেটা ছিল জুনিয়র হাই স্কুল। মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়া যায়, তারপর অন্য স্কুলে যেতে হয়। অবশ্য ক্লাস 3 আর 4 এই 2 বছর শুধু পড়েছিলাম। সেই সময়কার কথা আমার সামান্য সামান্য মনে আছে। একটা ঘটনা অবশ্য মনের মধ্যে একেবারে গেঁথে আছে, কিছুতেই সেটা ভুলতে পারবো না কখনো। এই সময় ক্লাস 7-এর ছেলে প্রীতম হারিয়ে গিয়েছিল। সে নাকি অদৃশ্য হয়ে গিয়েছিল সবার চোখের সামনে। আমাদের স্কুলটা ছিল গ্রাম থেকে একটু বাইরে, মাঠের মধ্যে। লম্বা একটানা একতলা বাড়ি, ওপরে টালির ছাদ, কাছেই একটি ছোট পুকুর। খুব সুন্দর দেখতে ছিল আমাদের স্কুলটা। শুধু গ্রীষ্মকালে এত গরম লাগতো যে গরমের ছুটি দেওয়া হতো টানা 2.5 মাস। সমস্ত মাস্টার মশাইদের তো মনে নেই, একজনকে খুব মনে আছে। ওরকম চেহারার কোনো স্কুল মাস্টার আজকাল দেখাই যায় না। তার নাম ছিল তারানাথ বেদজ্ঞ। তিনি আমাদের সংস্কৃত আর বাংলা পড়াতেন। আমরা তাকে স্যার না বলে বলতাম পণ্ডিত মশাই। তিনি পরতেন টকটকে লাল রঙের কাপড়, গায়ে কোনো জামা নেই, ওই রকমই একটা লাল রঙের চাদর জড়ানো। আর তার মাথায় চুলের বদলে ছিল একটা ময়াল সাপ। সত্যি সত্যি সাপ তো নয়, জটা। কিন্তু ওরকম একটা অদ্ভুত জটা আমি আগে কখনো দেখিনি। ঠিক যেন একটা ময়াল সাপ কুণ্ডুলি পাকিয়ে রয়েছে মাথার উপরে। শুনেছিলাম পণ্ডিত মশাই একজন তান্ত্রিক। অবশ্য অত ছোটবেলায় তান্ত্রিক কথাটার কোনো মানেই বুঝতাম না। তবে পণ্ডিত মশাইকে দেখলে একটু ভয় ভয় করতো। বেশ ফর্সা রং, লম্বা চওড়া চেহারা, গলার আওয়াজ খুব গমগমে। আমরা শুনেছিলাম পণ্ডিত মশাই এক কিল দিলে একটা নারকেল ফাটিয়ে দিতে পারেন। ক্লাসে পণ্ডিত মশাই পড়ার বদলে গল্পই করতেন বেশি, নানা রকম সব অদ্ভুত গল্প। তার মধ্যে ভূতের গল্পই ছিল তার খুব প্রিয়। তার অধিকাংশ গল্পই আমার এখন মনে নেই, একটা শুধু মনে আছে। একবার নাকি ভূত পণ্ডিত মশাইয়ের ডান পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরেছিল। সে গল্প শুনে আমরা ভয় পাওয়ার বদলে হেসেছিলাম খুব। আমাদের হাসতে দেখে পণ্ডিত মশাই টেবিলের উপর তার ডান পাটা তুলে বলেছিলেন, এই দেখ, আমার বুড়ো আঙুলটা অর্ধেক কাটা। সত্যি তার ডান পায়ের বুড়ো আঙুলের কোনো নখ ছিল না, বুড়ো আঙুলটাই ছিল সবচেয়ে ছোট আঙুল। প্রত্যেক গ্রামেই একটা করে শ্মশান থাকে। আমাদের বীরভূমের এই গ্রামের শ্মশানটি ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মোটেই ভয়ের জায়গা নয়। অনেকে বিকেলবেলা বেড়াতে যেত সেখানে। শ্মশানটা নদীর ধারে। সেখানে অনেকগুলো বড় বড় পাথর, একটা পাথর অর্ধেক নদীর জলে ঝোঁকা। সেই পাথরটার উপরে উঠে আমরা নদীর আয়নায় নিজের মুখ দেখতুম। কোনো দিন দুপুরে নদীতে স্নান করতে এলে আমরা সেই পাথরটার উপর থেকে ড্রাইভ দিতুম নদীতে। অবশ্য বর্ষাকালে, কারণ সেই সময়টা নদীটা ভর্তি থাকতো। অন্য সময় খুব কম তীরে জল, অনায়াসে হেঁটে পার হওয়া যায়। শ্মশানের কাছে তো কয়েকটা বড় বড় গাছ থাকবেই। একটা বিশাল ঝাঁকড়া ঝাঁকড়া বট গাছের নিচেই মরা পোড়ানো হতো। আর 2-3টে গাছ ছিল, তার মধ্যে একটা বেশ লম্বা দেবদারু গাছ। সেই দেবদারু গাছটা সম্পর্কে আগে 2-একটা কথা বলা দরকার। সাধারণত হঠাৎ এরকম একটা দেবদারু গাছ দেখা যায় না। দেবদারু গাছ লোকে একসঙ্গে অনেকগুলো পোঁতে। কেউ না পুঁতলে এমনি এমনি দেবদারু গাছ হয় না। শ্মশানের কাছে ওই দেবদারু গাছটা কে কবে পুঁতেছিল তা কারুর মনে নেই। বেশ বড় লম্বা গাছ। দেবদারু গাছ সম্পর্কে আরও একটা কথা আছে। দেবদারু গাছ দেখতে খুব সুন্দর, কিন্তু এই গাছ কোনো কাজে লাগে না। অন্য সব গাছই মানুষের কিছু না কিছু কাজে লাগে, কিন্তু দেবদারু গাছের সেরকম কোনো উপকারিতা নেই। এ গাছে ফুল দেখা যায় না, ফল কেউ খায় না,
এমনকি এর কাঠ দিয়ে টেবিল চেয়ার ইত্যাদি বানানো যায় না, এমন নরম। দেবদারু গাছের পাতা দিয়ে অনেক সময় প্যান্ডেল সাজানো হয়। সেও তো সৌন্দর্যের নয়, সৌন্দর্য এর একমাত্র সম্পদ। অনেকে বলে এই গাছ আসলে স্বর্গের গাছ, কোনো রকমে এসে পড়েছে, সেই জন্যই দেবদারু নাম। আমাদের গ্রামে সেই শ্মশানটা খুব সুন্দর বেড়াবার জায়গা হলেও রাত্রে আর কেউ যেতাম না অবশ্য। রাত্রে বেলা দূর থেকে চিতার আগুন দেখলেই কেমন কেমন গা ছমছম করে। ছোটবেলায় করতো, এখন করে না। আমাদের সেই পণ্ডিত মশাই রাত্রির বেলা সেই শ্মশানে গিয়ে নাকি সাধনা করতেন। প্রায় স্কুলে আসতেন না তিনি। অন্য কোনো মাস্টার মশাই না এলে স্কুল আগে আগে ছুটি হলে আমরা আনন্দে হৈ হৈ করে মাঠে খেলতে যেতাম। কিন্তু পণ্ডিত মশাই না এলে আমাদের একটু খারাপই লাগতো। একদিন স্কুলে গিয়ে শুনলাম পণ্ডিত মশাইকে শ্মশানের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তার তখন জ্ঞান ফেরেনি। তার নাকি সারা গায়ে বড় বড় আঁচড়ের দাগ। সেদিন এমন গণ্ডগোল হলো যে স্কুলে আর কোনো পড়াই হলো না। আমাদের পণ্ডিত মশাইকে ভূতে আঁচড় দিয়েছে, আর আমরা কি সেদিন পড়াশোনা করতে পারি? আমাদের স্কুলে সবচেয়ে দুরন্ত ছেলে ছিল প্রীতম আর গণেশ। কত রকম দুষ্টুমি যে ওরা করতো তার ঠিক নেই। হেডমাস্টার মশাইয়ের কাছে অনেকবার ওরা মার খেয়েছে, কনফাইন্ড হয়েছে, তবু ওদের শিক্ষা হয় না। অন্যদের তুলনায় ওরা ছিল বয়সেও একটু বড়। 2-3বার ফেল করেছিল কি না। গণেশ একবার অঙ্কের ক্লাসে স্যারের সামনে একটা সাপ ছেড়ে দেয়। অঙ্কের স্যার তো সেই সাপ দেখে এমন ভয় পেয়ে গেলেন যে চেয়ার ছেড়ে পালাতে গিয়ে চেয়ার সমেত উল্টে পড়ে গিয়ে তার মাথা গেল ফেটে। গণেশ অবশ্য বলেছিল ওটা হেলে সাপ, ওর বিষ থাকে না, সাপটা ওর পোষা, হঠাৎ পকেট থেকে বেরিয়ে পড়েছিল। প্রমাণ দেখাবার জন্য প্রীতম সাপটাকে নিজের হাতে ধরে গণেশের পকেটে ভরে দিয়েছিল। সেবার হেডমাস্টার মশাই ওদের স্কুল থেকে তাড়িয়েই দিচ্ছিলেন। অন্যান্য মাস্টার মশাইরা বললেন শেষবারের মতন ওদের চান্স দিতে, কারণ প্রীতম আর গণেশ দুজনেই খুব ভালো ফুটবল খেলে। ওরা চলে গেলে আমাদের স্কুলের টিম পাশের গ্রামের স্কুলের টিমের সঙ্গে নির্ঘাত হেরে যাবে, তাই প্রীতম আর গণেশকে লাস্ট চান্স দেওয়া হয়েছিল। পণ্ডিত মশাই অজ্ঞান হবার দিনে সেই প্রীতম আর গণেশ কিন্তু ভূত টুতের কিছু বিশ্বাস করেনি। ওরা বলেছিল ভূতে আছড়ে দিয়েছে না ছাই। এমনি ভয় পেয়ে পণ্ডিত মশাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর শেয়ালে কিংবা বেড়ালে ওকে আছড়ে দিয়েছে। প্রীতম আর গণেশ ডাকাবুকো ছেলে, ওরা কিছুতেই ভয় পায় না। সেদিন স্কুল থেকে ফেরার পথে দুপুরবেলায় শ্মশানটার দিকে তাকিয়ে আমাদের গা ছমছম করেছিল। অন্য দিনের মতন একই রকম শ্মশানটা, কিন্তু তবু যেন মনে হয় বেশি ফাঁকা ফাঁকা। হাওয়ায় শুকনো পাতা উড়ছে, সেটাও যেন কেমন ভয়ের ব্যাপার। 3 দিন পর পণ্ডিত মশাই সুস্থ হয়ে আবার স্কুলে এলেন। সপ্তাহে 2 দিন মোটে তিনি আমাদের ক্লাস নিতেন। আমরা অধীর হয়ে রইলুম কবে তিনি আমাদের ক্লাসে আসবেন। পণ্ডিত মশাই যেদিন এলেন সেদিন খুব গম্ভীর। প্রথমেই বই খুলে তিনি আমাদের পড়াতে শুরু করে দিলেন ব্যাকরণ। আমরা ভেবেছিলাম তিনি দারুণ একটা গল্প বলবেন আমাদের। সেই গল্পের বদলে কি আর ব্যাকরণে মন বসে? একজন ছেলে জিজ্ঞেস করল, স্যার আপনি কি ভূতের সঙ্গে লড়াই করেছিলেন? পণ্ডিত মশাই গম্ভীরভাবে বললেন, না, আমি ভূত দেখিনি, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। ব্যাস, আরও সব কথা নয়, অনেকদিন পড়াশোনা হয়নি, মন দিয়ে পড়ো। আমরা খুব নিরাশ হয়েছিলাম এ কথা শুনে। তারপর আবার কয়েকদিন স্কুল ঠিকঠাক চলল। প্রীতম আর একদিন ওদের ক্লাসে কি একটা দুষ্টামি করায় ওদের অঙ্কের স্যার বললেন, খুব তো তোদের সাহস, পণ্ডিত মশাইয়ের মতন রাত্রে শ্মশানে থাকতে পারবি? প্রীতম উঠে বলেছিল, নিশ্চয়ই পারবো স্যার। থাক দেখি একদিন। আমি একা থাকবো না গণেশও আমার সঙ্গে যাবে? দুজনেই থেকে আয় তোরা, দেখি কত সাহস। কিন্তু স্যার আপনি কি করে বুঝবেন আমরা সত্যি সত্যি শ্মশানে সারা রাত থেকেছি? কি প্রমাণ চান?
কোনো প্রমাণ চাই না, তোদের মুখের কথাই যথেষ্ট। মুখের কথা বিশ্বাস করবেন? হ্যাঁ। ভূত আছে কি না দেখার জন্য চ্যালেঞ্জ নিয়ে শ্মশানে যাবার অনেক গল্পই শোনা যায়। এতে নতুনত্ব কিছু নেই। কেউ ভয় পায়, কেউ ভয় পায় না। অনেক সময় অন্য লোক ভূত সেজে ভয় দেখায়, কিন্তু প্রীতমদের বেলায় ব্যাপারটা অদ্ভুত হলো। মাঝরাত্রিরে গণেশ চিৎকার করতে করতে ছুটে এলো গ্রামে। সে শুধু পাগলের মতো চিৎকার করছে, কিছুই কথা বোঝা যাচ্ছে না। প্রীতম আর গণেশের বাবাও জানতেন না যে ওরা রাত্রে চুপি চুপি শ্মশানে গেছে। তারা অবাক হয়ে বেরিয়ে এলেন। গ্রামের আরও লোক জেগে উঠল। আমি অবশ্য ঘুমিয়েই ছিল। পরদিন সকালে অন্যদের মুখে শুনেছি সব ঘটনা। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর গণেশ বলেছিল, প্রীতম কোথায় গেল? প্রীতম নেই। তখন অনেকে মিলে লাঠিসোঁটা আর আলো নিয়ে ছুটে গিয়েছিল শ্মশানে। অনেক খোঁজাখুঁজি করেও প্রীতমের আর কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। শুধু তার চটি জোড়া পড়ে আছে দেবদারু গাছের পাশে। গণেশ বলল, সে আর প্রীতম শ্মশানে এসে বসেছিল রাত 8টার পর থেকে বটগাছটার তলায়। বসে থাকতে থাকতে ওদের ঘুম এসে গিয়েছিল। ওরা কিছুই দেখেনি, ভূত তো দূরের কথা, একটা শেয়াল পর্যন্ত ছিল না। ঘুম তাড়াবার জন্য প্রীতম উঠে পায়চারি করছিল। ওদের দুজনের হাতেই ছিল টর্চ। প্রীতম ঘুরছে আর গণেশ টর্চের আলো ফেলছে। ঘুরতে ঘুরতে প্রীতম এক সময় দেবদারু গাছটায় ভর দিয়ে দাঁড়ালো। তার ঠিক পরের মুহূর্তেই গণেশের চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল প্রীতম। এরকম কখনো হয় না। ভূতের অনেক রকম কাণ্ড কারখানার কথা লোকে বলেছেন, কিন্তু ভূত কখনো কখনো মানুষকে অদৃশ্য করে নিয়ে যায় এরকম কখনো শোনা যায়নি। সেই রাত্রিরে সবাই ভেবেছিল প্রীতমই বোধহয় গণেশকে ভয় দেখাবার জন্য চট করে কোথাও লুকিয়ে পড়েছে। পরদিন সকালেও প্রীতমকে পাওয়া গেল না। আশেপাশে সমস্ত গ্রামে লোক পাঠানো হয়েছিল, কেউ প্রীতমকে দেখেনি। থানায় খবর দেওয়া হয়েছিল, প্রীতমকে আর পাওয়া যায়নি। এমনভাবে প্রীতমের বাড়ি ছেড়ে পালাবারও কোনো কারণ নেই। সে কোথায় চলে যাবে, কেন চলে যাবে? খবরের কাগজেও ছাপা হয়েছিল প্রীতমের কথা, কিন্তু কেউ আর তার সন্ধান দিতে পারেনি। সেদিনের পর থেকে কিন্তু গণেশ একদম পাল্টে যায়। প্রীতম তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে সে কথা কেউ বিশ্বাস করেনি। সেদিনের পর থেকে আর কোনো ভূতের উপদ্রবের কথাও শোনা যায়নি। প্রীতমের মা ও বাবা কাঁদতে কাঁদতে প্রায় রাতে এসে এসে থাকতেন শ্মশানে। কিছুই দেখেননি তারা। ক্লাস 4 পর্যন্ত পড়ার পর আমি ওই গ্রামের স্কুল ছেড়ে শহরে চলে আসি। প্রীতমের ব্যাপারটা রহস্যই রয়ে গেল। ওরকম একটি দুর্দান্ত ধরনের ছেলে অন্য কোথাও এতদিন একেবারে চুপচাপ লুকিয়ে থাকবে, তাও ঠিক বিশ্বাস করা যায় না। গণেশ আর কোনো রকম দুরন্তপনা করে না। সে চুপচাপ থাকে আর প্রায় লুকিয়ে লুকিয়ে কাঁদে। মাঝে মাঝে ছুটিতে আমি ওই গ্রামে যেতাম। আস্তে আস্তে লোকে ভুলে যাচ্ছে প্রীতমের কথা। ভূতের ব্যাপারটা কেউ বিশ্বাস করেনি। সবাই ধরে নিয়েছে প্রীতম কোথাও হারিয়ে গেছে। আমিও স্কুল ছেড়ে কলেজে এলাম। ভূত ফুত আর একদম বিশ্বাস করি না। রাত্রিবেলা শ্মশানে যাওয়া আর কোনো ব্যাপারই নয়। গ্রামে গেলে আমরা কয়েক বন্ধু মিলে এমনই রাত্রিরে শ্মশানের কাছে নদীর ধারে বসে আড্ডা দিয়ে আসি। সেই বড় পাথরটার উপর ছেলেবেলার কত কথা মনে পড়ে। আমি যখন 2nd ইয়ারে পড়ি তখন আরেকটি আশ্চর্য খবর শুনলাম। 8 বছর বাদে প্রীতম ফিরে এসেছে, তাও খুব অদ্ভুতভাবে। একদিন সকালে গ্রামের একজন চাষি দেখেছিল প্রীতমকে সেই দেবদারু গাছটার নিচে ঘুমিয়ে থাকতে। তার খালি পা শুধু একটা ধুতি পরা। আমি খবর পেয়েছিলাম কলকাতায় বসে। সামনেই পরীক্ষা, তাই তখন গ্রামে যেতে পারিনি। 1.5 মাস বাদে গ্রামে গিয়ে দেখলাম প্রীতমকে। সাধারণ মানুষের মতোই সে ঘোরাফেরা করছে। প্রীতমের বাবার একটা কাপড়ের দোকান ছিল, সেখানেই সে বসছে। এতদিন সে কোথায় ছিল সে সম্পর্কে কিছুই বলে না। অনেক লোক ভিড় করে দেখতে আসে তাকে। আমাদের চেয়ে
3 ক্লাস উঁচুতে পড়তো প্রীতম। বয়সে 6-7 বছরের বড়, সুতরাং আমার তাকে প্রীতমদা বলতাম। এবারে গিয়ে ওকে দেখে মনে হলো ওর যেন বয়স তেমন বাড়েনি, অনেকটা আমাদেরই সমান মনে হয়। সকালবেলা দোকানে বেরোবার আগে আগে প্রীতমের বাড়ি গিয়ে ওকে ধরলাম। জিজ্ঞেস করলাম, প্রীতমদা, তুমি এতদিন কোথায় ছিলে? প্রীতমদা একটু হেসে বলল, আমার কিছুই মনে নেই রে নীলু। প্রীতমদার মা বললেন, আরও অবাক কাণ্ড কি জানিস নীলু, ও যে ধুতিখানা পরে চলে গিয়েছিল ঠিক সেই ধুতিখানা পরেই ফিরে এসেছে। 8 বছর কেউ এক ধুতি পরে থাকতে পারে? প্রীতমদা মানুষজন সবাইকে চিনতে পারছে, শুধু 8 বছর আগে কোথায় ছিল সে কথা মনে নেই। এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। আমার কৌতূহল বাড়তেই থাকে। কথাবার্তা শুনে মনে হয় এর মধ্যে প্রীতমদা লেখাপড়াও আর শেখেননি, সেই ক্লাস 7-এর বিদ্যাতেই আটকে আছেন। তুমি কি সাধু হয়ে গিয়েছিলে প্রীতমদা? কি জানি, কিছুই তো মনে করতে পারি না। দেবদারু গাছতলায় ফিরে এলে কি করে তাও জানি না। মনে হয় যেন ওই গাছে ঘুমিয়ে পড়েছিলুম, আবার ওইখানে জেগে উঠলাম। তুমি ভূত বিশ্বাস করো প্রীতমদা? ধূত, ভূত বলে আবার কিছু আছে নাকি? ঠিক সেই 8 বছর আগের কথা। গণেশ দুর্গাপুরে চাকরি নিয়ে চলে গেছে, অনেক দিন এ গ্রামে আসে না। প্রীতমদা নাকি একবারও গণেশের কথা জিজ্ঞেস করেনি কারুকে। সেবার আমি গ্রামে ছিলাম। প্রীতমদাদের বাড়ি আমাদের বাড়ির কাছেই। চতুর্থ দিন রাতে সে বাড়ি থেকে শোনা গেল চেঁচামেচির আওয়াজ। তাড়াতাড়ি ছুটে গেলাম সেখানে। প্রীতমদা মা কাটছেন, প্রীতমদাকে পাওয়া যাচ্ছে না। রাত্রিবেলা খেয়ে দিয়ে প্রীতমদা শুতে গিয়েছিল। মাঝে রাত্রে তার মা এসে দেখলেন বিছানা খালি। বাড়ির কাছাকাছি খুঁজে কোনো লাভ হলো না। তখন সকলেরই মনে হলো একটা কথা। আমরা 10-12 জন আলো নিয়ে দৌড়ে গেলাম শ্মশানের দিকে। সেই দেবদারু গাছটার তলায় চুপ করে বসে আছে প্রীতমদা, চোখ দুটো উপরের দিকে। আমাদের দেখেও সে গ্রাহ্য করল না। প্রীতমদার বাবা ওর গায়ে ঠেলা দিয়ে জিজ্ঞাসা করলেন, এই এই প্রীতম, এখানে বসে আছিস কেন? প্রীতমদা একটু রুক্ষভাবে উত্তর দিল, তাতে কি হয়েছে, এখানে বসে থাকার কি দোষের? প্রীতমদার বাবা কেঁদে ফেললেন। তার ভয় হলো প্রীতমদা বুঝি আবার চলে যাবে। সবাই ডাকাডাকি করতে প্রীতমদা উঠে দাঁড়িয়ে বিরক্তভাবে বলল, চলো যাচ্ছি, তোমরা আমাকে এরকম ডিস্টার্ব করো কেন? বাড়ি ফিরে প্রীতমদা খুব রাগারাগি করতে লাগলো। তার মাকে বলল, দেখো, আমি বড় হয়েছি, আমি কি ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো না? আমাকে কেউ ধরে নিয়ে যাবে? আমার জন্য তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি প্রীতমদার মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললাম, মাসিমা, আপনারা এরকম জোর করলে বোধ হয় উল্টো ফল হবে। প্রীতমদা সাহসী মানুষ, ও বোধ হয় দেখতে চায় দেবদারু গাছটার নিচে ওর সত্যিই কী হয়েছিল। আপনারা বাধা দিলে তার ফল খারাপ হতে পারে। সেই থেকে প্রীতমদা মাঝে মাঝেই রাত্রিবেলা বিছানা ছেড়ে উঠে চলে যায় সেই দেবদারু গাছটার কাছে। সারাদিন সে ঠিকঠাক থাকে, কাপড়ের দোকানে বসে কাপড় বিক্রি করে, লোকের সঙ্গে হেসে কথা বলে। রাত্রিবেলা সে কেন দেবদারু গাছটার কাছে যায় সে সম্পর্কে কারোর সঙ্গে সে আলোচনা করতে চায় না। গ্রাম ছেড়ে আসবার আগের দিন রাত্রে আমিও একটা কাণ্ড করেছিলাম। কারোকে কিছু না বলে মাঝরাত্রে আমিও চুপি চুপি চলে গিয়েছিলাম শ্মশানের দিকে। ভূত দেখা বা অন্য ব্যাপারে আমার আগ্রহ নেই। আমার ইচ্ছা ছিল প্রীতমদা কী করে ওখানে সেটাই দেখা। আমার কেন যেন সন্দেহ হয়েছিল ওখানে মাঝরাত্রে অন্য কোনো লোক এসে প্রীতমদার সঙ্গে দেখা করে। আমি আগে থেকেই গিয়ে লুকিয়েছিলাম নদীর ঘাটের সেই বড় পাথরটার আড়ালে। সেখান থেকে দেবদারু গাছটা স্পষ্ট দেখা যায়। প্রীতমদা এলো ঠিক রাত 12টার সময়। হাতের টর্চ জ্বেলে চারপাশটা একবার দেখে নিয়ে তারপর গিয়ে বসলো ঠিক দেবদারু গাছটার নিচে। কিছুক্ষণ বাদে গুনগুন করে একটা গান শুরু করলো। এর আগে আমি কখনো প্রীতমদাকে গান গাইতে শুনিনি। অদ্ভুত সেই গানের সুর, কথা একটুও বোঝা যায় না, ঠিক যেন সাপ খেলানো বাঁশির মতো সুরটা দুলছে। রাত্রির বেলা একা একা এত দূরে সে
একটা গাছতলায় বসে এরকম একটা গান গাইবার মানে কি? আমার মনে হলো ওই গানটা বোধহয় কোনো সংকেত, ওই গান শুনে কেউ আসবে। প্রীতমদা কোনো চোর ডাকাত দলের সঙ্গে মিশছে না তো? সেই সময় চারদিকে গ্রামে খুব চোর ডাকাতের উৎপাতের কথা শুনছিলাম। সাবধানতার জন্যে আমি একটি ভোজালি গুজে এনেছিলাম কোমরে। বেশি লোকজন দেখলে চুপ করে লুকিয়ে থাকবো। একজন দুজন লোক যদি আসে তাহলে ভোজালি দেখিয়ে তাদের কাবু করা যেতে পারে। একটু পরে প্রীতমদার গান থেমে গেল। তারপর সব চুপচাপ, এতই চুপচাপ যে সামান্য শব্দ হলেই চমকে উঠতে হয়। এক এক সময় হাওয়ায় গাছের পাতার সরসর শব্দ হলেই মনে হয় বুঝি কেউ আসছে, কিন্তু কেউ আসে না। অপেক্ষা করতে করতে আমার ঘুম পেয়ে গেল। একসময় ভাবলুম যাক, আর দরকার নেই, এবার চলে যাওয়া যাক। পরে আবার ভাবলুম এসেছি যখন শেষ পর্যন্ত থাকবো, দেখাই যাক না কি হয়। তখন কত রাত জানি না, বসে বসে যখন মনে হচ্ছে আর কিছুই হবে না, সেই সময় মাত্র 2-3 মুহূর্তের জন্য একটা অলৌকিক ব্যাপার ঘটে গেল। দেবদারু গাছটার মাথা থেকে একটা সরু সবুজ আলোর রেখা উঠতে থাকলো। আলোটা যেতে লাগলো আকাশের দিকে। আমি উপরের দিকে তাকিয়ে দেখলুম আলোটা উঠতে উঠতে কত উঁচুতে যে উঠে গেল তার ঠিক নেই, যেন ঠিক আকাশ ফুঁড়ে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর সেই আলোটা নিভে যেতেই আকাশ থেকে আবার একটা ওই রকম সরু আলোর রেখা নেমে এসে মিশল দেবদারু গাছের চূড়ায়। সেই আলোর রেখাটি খুব সরু, তবু সেটা এমনই উজ্জ্বল যে তাতেই চারদিক একেবারে আলো হয়ে গেল। এক পলকের জন্য আমি দেখতে পেলাম প্রীতমদা উঠে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত তুলে দাঁড়িয়ে আছে, ঠিক যেন নাচের মতন ভাব, মুখে একটা দারুণ খুশির হাসি। তারপরই আলো নিভে গেল। সব দিক আবার ঠিক আগের মতো অন্ধকার। কি ব্যাপার হলো আমি কিছুই বুঝতে পারলাম না। তবে একথাও ঠিক, এমন রহস্যময় আলো আমি কখনো দেখিনি। তারপর টর্চ জ্বেলে দেখলাম প্রীতমদা হাঁটতে শুরু করেছে বাড়ির দিকে। তখন আর তাকে ডাকলুম না। পরদিন সকাল গ্রাম থেকে চলে আসার আগে আমি দেখা করলুম প্রীতমদার সঙ্গে। প্রীতমদা তখন বাজারের দোকানে চলেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞেস করলুম, প্রীতমদা, ওই আলোটা কিসের? প্রীতমদা অবাক হয়ে বলল, আলো? কিসের আলো? কাল রাতে যখন দেবদারু গাছের নিচে দাঁড়িয়েছিলে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝলুম প্রীতমদা আমায় কিছু বলতে চায় না, হন হন করে এগিয়ে চলে গেল। তখন আমি লক্ষ্য করলুম প্রীতমদার চুলের রং কেমন যেন লালচে হয়ে গেছে। এরকম কি আগে ছিল? অথবা সকালের রোদ লেগে চুলগুলো ওই রকম দেখাচ্ছে? কাল রাতে আমি যা দেখেছিলুম তাও কি আমার চোখের ভুল? হঠাৎ ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে পেয়েছিলুম? তারপর তো চলে এলুম কলকাতায়। 2-1 বন্ধুকে বললুম সেই ঘটনাটা। কেউ বিশ্বাস করল না, সবাই বলল ওটা আমার চোখেরই ভুল। একজন শুধু বলল, সিক্রেট লাইফ অফ প্ল্যান্টস নামে একটা বই পড়েছি, তাতে বৈজ্ঞানিক লিখছেন যে গাছ এমন অনেক জিনিস পারে যা মানুষ এখনও পারেনি। কোনো গাছ নাকি অন্য গ্রহের সঙ্গে যোগাযোগ করতে পারে, কিন্তু আলো পাঠাবার কথা শুনিনি। তারপর আমি পড়াশোনায় ব্যস্ত রইল 6-7 মাস, আর গ্রামের কোনো খবর পাইনি। গ্রামে যাইও নি। একদিন হঠাৎ খবরের কাগজে আমাদের ওই গ্রামটার নাম দেখলাম। ওই গ্রাম থেকে প্রীতম নামে একটি ছেলে 2বার নিরুদ্দেশ হয়ে গেছে। 2বার ঠিক একইভাবে সে চলে যায়। রাত্রিবেলা শ্মশানের কাছে একটা দেবদারু গাছের নিচে তাকে শেষ দেখতে পাওয়া গিয়েছিল। খবরটা পড়েই আমার বুকটা ধক করে উঠল। মনে পড়ে গেল সেই সরু আলোর রেখাটার কথা। পরের দিন গ্রামে গেলাম। সেখানে একেবারে হইচই ব্যাপার। সকলের মুখে ওই এক কথা, প্রীতমদাকে দেখে কেউ একবারে বুঝতে পারেনি সে চলে যাবে। প্রীতমদার নাকি বিয়ের কথাও হচ্ছিল। প্রীতমদার মা খুব কান্নাকাটি করছেন। তার ধারণা প্রীতমদার বেঁচে নাই। অন্য সকলের কিন্তু ধারণা প্রীতমদা আগের বার সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, এবারও নিশ্চয়ই সেইখানেই চলে গেছেন, আবার কিছুদিন পরে ফিরে আসবে।
কিন্তু আমার তা বিশ্বাস হলো না। আমার বারবার মনে হতে লাগলো দেবদারু গাছের মাথায় ওই সরু আলোর সঙ্গে প্রীতমদার কোনো সম্পর্ক আছে। সেদিন আমি দেখেছিলাম প্রীতমদা ঠিক একটা বাচ্চা ছেলের মতন আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ঠিক যেন ওই আলোর সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইছেন। আশ্চর্য, এবারও দেবদারু গাছের নিচে পড়েছিল চটিজোড়া।